ডক্টর ইনাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বিজ্ঞানী.org-এ দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলাদেশি কৃতি সন্তান বিজ্ঞানীদেরকে আমরা সাক্ষাৎকার নিই এবং তাদেরকে আমাদের পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিই। তো আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ডক্টর ইনাম, প্রথমে আমি জানতে চাচ্ছিলাম আপনার একটু পরিচয় বলবেন, আপনার ছোটবেলা কৈশোর কিভাবে কাটলো? সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মশিউর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আপনাদের এই মহতী উদ্দেশ্যের অ্যা অংশ করার জন্য এবং আমাকে আপনার ইন্টারভিউর জন্য অ্যা সিলেক্ট করার জন্য। আমি শৈশবের কথা যদি বলি এবং অ্যা it may be a little bit longer however আমি জন্মগ্রহণ করছি চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত আচ্ছা। আপনার খুলনা ইউনিয়নে। আমার শৈশব কাটছে গ্রামের মধ্যেই। হুম। মানে আমি এখনো খুব ফিল করি। আসলে ছোটবেলার জিনিসটা মানুষকে খুব সাথে নাড়া দেয়। একদম এটা সারা জীবন থাকে। তো আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি। অ্যাকচুয়ালি আমার পূর্ব বংশের লোকজন পীর সাহেব ছিল। যেমন আচ্ছা। এরশাদুল্লাহ শাহ। আচ্ছা। উনাকে পীর হিসেবে বলতো। যেমন হযরত আব্দুস সামাদ ফকির আচ্ছা। এবং আ নিজেও উনারা আমরা বিশ্বাস করি উনারা খুব স্পিরিচুয়ালি ডেভেলপড লোকজন ছিল। হুম। তার কারণে আমি বড় হইছি একটা সুন্দর ইসলামিক পরিবেশে। যেটা পরবর্তী জীবনে আমাকে মিরর হিসেবে অ্যা আমার জীবনে রিফ্লেক্ট করছে। আচ্ছা। এজন্য আমি বলব ছোটবেলায় আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে যদি আমরা সঠিক পরিবেশের মাধ্যমে অ্যা নিট অ্যান্ড ক্লিন বিকজ এটা হচ্ছে আপনার ইনফরমেশন এরা যেখানে আমাদের বাচ্চাদের সবারই একটা অ্যাক্সেস আছে ইন্টারনেটের গ্লোবাল এডুকেশনে। তো এটা ভালো দিক, বাট এটা আমরা দেখতেছি বাচ্চাদের জন্য এটা আবার অনেক সময় খারাপ দিকও নিয়ে আসতেছে। এজন্য আমরা প্যারেন্ট হিসেবে যদি আমাদের ছোটবেলার জিনিসগুলাকে, ছোটবেলার এডুকেশন সিস্টেমটাকে, ছোটবেলার এনভায়রনমেন্টটাকে যদি যতটুকু সম্ভব নিট অ্যান্ড ক্লিন রেখে সুন্দর পরিবেশে যদি গড়ে তুলতে পারি, আসলে দিস ইজ দি মোস্ট ইম্পোর্টেন্ট ফাউন্ডেশন টু বিকাম এ সাকসেসফুল পারসন। মানে শৈশব এবং কৈশোরের গুরুত্বটা সবথেকে বেশি একটা, মানে জীবনের শুরুর এই লগ্নটি। রাইট, এটা আপনার একদম মিরর হিসেবে কাজ করে ইন দি এন্টায়ার লাইফ। তো আমার জীবনে যেটা ঘটছে, আমি এই কারণে সম্পূর্ণ ইসলামিক মডার্ন পরিবেশে আমার জীবনটা শুরু হইছে। সাথে আমার আব্বা, আমার চাচা ওনারা আসলে তখনকার দিনে ফ্রিডম ফাইটার ছিল। ফ্রন্ট ফ্রিডম ফাইটার ছিল। যদিও ওনারা কেউ সার্টিফিকেট নেয় নাই। এনিহাউ ওনারা ইউনিভার্সিটিতে পড়তো। যার জন্য মডার্ন এডুকেশনের সিস্টেমটাও আমার লাইফে রিফ্লেক্ট করছে। তো আনফরচুনেটলি আমার খুব ছোট বয়সে আমার আম্মা মারা যায়। যখন আমার বয়স ৮ বছর। একজন পিতা, মা যদি মারা যায়, একজন পিতা একটা ছেলে বা মেয়ের জীবনে কিভাবে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আমি বলব যে কেউ যদি আমার সম্পর্কে জানতে চায়, ইট মে বি এ গুড এক্সাম্পল ফর দেম। আচ্ছা। আমার আব্বা আমাকে মানে অনেকটা আইসোলেশন এর মতো রেখে আমাকে গড়ে তোলার চেষ্টা করছে। আমার হুম। স্কুল থেকে আমি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি। জি। আমার বাড়ি থেকে এই স্কুল আপনার ১০ মিনিটের রাস্তা হেঁটে হুম। যদি যাই। হুম। জাস্ট একটা বিল পার হইলেই স্কুল, রেল লাইনের সাথেই। কিন্তু আমার আব্বা করছে কি আমাকে বাড়িতে না রাইখা স্কুল হোস্টেলে নিয়ে আসছে। আচ্ছা। যেখানে আমাদের স্কুলের হেডমাস্টার সাহেব ছিল হুম। এবং that was my most turning point in 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 my life, in my career. আমি হুম। ওখানে
স্যারকে আমার লাইফের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি। উনার নাম হচ্ছে বাবু নন্দদুলাল ভট্টাচার্য। অ্যা উনি তখনকার দিনের ইংলিশের গোল্ড মেডেলিস্ট ছিলেন এবং আচ্ছা। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল। মানে হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট লিজেন্ড পারসন আমি বলবো তখনকার দিনে আমার মতে, এবং উনার বাসায় আমি থাকছি। উনার বাসায় থেকে আমি এসএসসি পাস করছি হুম। জেলা কৃষি উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা। জেলা কৃষি উচ্চ বিদ্যালয়ের আঙ্গিকে বড় হওয়ার কারণে ওই এডুকেশন এবং এনভায়রনমেন্ট পাওয়ার কারণে আমি তখন কুমিল্লা বোর্ডে স্ট্যান্ড করি। আচ্ছা। যেটা যেটা স্কুল রেকর্ডে কখনো হয় নাই। হুম। 1944 এ আপনার স্কুলটা প্রতিষ্ঠিত হইছে। আমি আচ্ছা। এসএসসি পাস করছি 1986 এ। আচ্ছা। তো কোন সময় এইরকম রেজাল্ট হয় নাই। আচ্ছা। যার জন্য আমার বাড়িতে এসএসসি পাস করার পরে লোকজন মোটামুটি এসে হ্যাঁ। সেলিব্রেট। হ্যাঁ, ওই সময় তো একটা মানে যেহেতু আপনারা ওই পুরোনো সিস্টেমে পড়াশোনা করেছেন আরকি। ওই সময়ে ভালো একটু রেজাল্ট কেউ করলে গ্রামের লোকজন অনেক দেখতে আসতো। ট্রু, এরকম একটা ছিল। ট্রু, ট্রু। এবং এইটাও একটা মাইলস্টোন এ এ ইন এ ইন ইন লাইফ। কারণ হুম, কেউ যদি, এবং এইটা খুব দরকার হুম। আমাদের কনফিডেন্স টা বাড়িয়ে দেয়। কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। আপনার হুম, কেউ যদি একটা বাচ্চাকে অ্যাপ্রিশিয়েট করে তার কাজের জন্য, তার লেখাপড়ার জন্য, তাহলে তার মধ্যে পজিটিভ ফিলিংটা চলে হুম। আসে। এটা ইয়েস। আমার মধ্যে রিফ্লেক্ট করছে। আচ্ছা। যদিও বাংলাদেশে প্রত্যেক বছর আমার মতো লক্ষ, লক্ষ আ ছাত্র-ছাত্রী হুম। অনেক ভালো রেজাল্ট করছে, স্টার পাইছে, জি। লেটার পাওয়া, এই যে জিনিসগুলা, তারপর স্ট্যান্ড করা বোর্ডের হুম, মধ্যে। আমার হুম, মতো শত, হাজার, হাজার আপনার আ স্টুডেন্ট বাংলাদেশে আছে, ছিল। হুম, আমাদের সময়, আমাদের আগেও ছিল। অনেক সময় দেখা যায় যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হুম, কিন্তু পরিবেশের কারণে অ্যা ওরা ঠিকমতো তাদের রেজাল্টটা রিফ্লেক্ট করতে পারে না। হুম। এবং আমার যে 2nd বয় ছিল আমার স্কুলের, জি। তার ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। হি ইস সো মেরিটোরিয়াস। সে অবশ্য এখন বর্তমান একটা কলেজের প্রফেসর ম্যাথমেটিক্স এর। কিন্তু সেও আমার মতো খুব মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট ছিল। কিন্তু পরিবেশের কারণে তার ঐরকম গ্লোরিয়াস রেজাল্টটা হয় নাই। আচ্ছা। আমি এটা একটা খুব ভালো একটা সৌভাগ্য যে আপনার মানে কঠিন পরিশ্রম সেই সাথে ছিল এবং সেই সাথে আপনার ভালো রেজাল্ট হওয়ার কারণে আপনার কনফিডেন্স টা আসছে আরকি নিজের উপর। আলহামদুলিল্লাহ। তো এটা এখানেই আমি যে জিনিসটা বলতে চাই অ্যাজ এ মেসেজ, যে ভালো রেজাল্ট নট নেসেসারিলি অল ইন্ডিকেশন, কিন্তু তার সাথে আমাদের ভালো রেজাল্ট না করা যে ছেলেমেয়েরা আছে, এটা হুম, তাদের দোষ না। এটা একমাত্র হচ্ছে পরিবেশের কারণে। তারা হুম, হয়তোবা ওই সুযোগটা পায় নাই যে ভালো রেজাল্ট করছে। অবশ্যই ভালো রেজাল্টের জন্য ভালো মেধার দরকার। সাথে, সাথে মেধাটাকে নার্চার করার জন্য পরিবেশের দরকার। এই হুম। ২ টার সম্মেলন যদি হয়, তাহলে একজন ছেলে, একজন মেয়ে তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আচ্ছা। পৌঁছার জন্য যে ফাউন্ডেশনটা দরকার, হুম, এটা কিন্তু তখনই হয়ে যায়। হুম, এইজন্য আপনি আমি দেখব দুনিয়াতে যারাই পরবর্তী জীবনে খুব সাকসেসফুল এন্টারপ্রেনিউর হিসেবে, হুম, সাকসেসফুল ম্যান হিসেবে ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ফিল্ড, হুম। তাদের ফাউন্ডেশনটা কিন্তু তৈরি হইছে শৈশব এবং শৈশবে। কৈশোর উপর ভিত্তি করে। হুম। না এটা একমত যে এটা আ এটাই হয়ে থাকে আরকি। তো তারপর আপনি এরপরে আপনি কোথায় ঢুকলেন? এরপরে সে যেহেতু আমি খুব ভালো রেজাল্ট করছি, হুম, পরে আমার চাচা তখন সেক্রেটারিয়েটে কাজ করে ঢাকাতে। তখন আমাকে ওখান থেকে নিয়ে আসে। তো আমি খুব ঘরমুখী, যার জন্য আমার চাচা আমাকে বলল যে, "তুমি ঢাকায় বেড়াইতে আসো।" হুম, That is another milestone turning point in my career. হুম। এটাই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার। আচ্ছা। মানুষের জীবনে, আমাদের জীবনে সুযোগ আসলে এটার যদি কেউ সদ্ব্যবহার করে, then we will get the reward. তো যে কাজটা হইছে,
চাচা জানে আমি চিটাগাং কলেজে চেষ্টা করব পড়ার জন্য। কারণ চিটাগাং কলেজ হচ্ছে খুব বেস্ট কলেজ ইন চিটাগাং বিভাগ। আমার চাচা আমাকে বলল যে, কয় "তুমি ঢাকায় আসো, মেট্রিক পাস করছো, এত ভালো হুম, রেজাল্ট করছো, ঢাকায় বেড়াইতে আসো।" হুম, আমি খুব খুশি ১ম বার জীবনে বেড়াইতে যাব ঢাকাতে। গেছি, তার ১ সপ্তাহ খুব সম্ভবত পরে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা। হুম, হুম, তো আমার চাচা যাওয়ার পরে আমাকে খুব খুশি মনে ২-৩ দিন ঘুরাইলো ঢাকা শহর। জি, অ্যা এই ছোট বয়সে এখনো আমার মনে এগুলা খুব রিফ্লেক্ট করে। একদম হুম, চিড়িয়াখানা থেকে শুরু করে লিজেন্ড জায়গাগুলা সব জায়গায় ঘুরাইয়া হুম, বলতেছে, আর ৩-৪ দিন পরে নটরডেম কলেজের পরীক্ষা। আমি চাই তুমি পরীক্ষা দাও। হুম, These memories will remain forever in my mind because হুম, those are the memories that হুম, turn everything ups and down. হুম। Those মানে are ওইটা the মানে journey. ওই যে আপনাকে আপনাকে একটা মানে সুযোগ দিয়ে আপনাকে বা ওইভাবে একটা রাস্তা পথ দেখিয়ে দেওয়া আরকি। এক্সাক্টলি, হুম, এক্সাক্টলি। তো আমি তো খুব আপসেট হয়ে গেছি। নর্ডান কলেজ সম্পর্কে আমি কিছুই জানি না। এটা যে হুম, এত ভালো কলেজ সেটাও আমার কোনো ধারণা নাই। হুম, কারণ আমি তো লেখাপড়া করছি গ্রামে। হুম, যদিও আমার চাচা ঢাকা শহরে 1976 থেকে থাকে। হুম, এমনি শুনছি ভালো, ভালো কলেজ আছে, ঢাকা কলেজ। আমাদের সময় আপনার বিজ্ঞান কলেজও মনে হয় খুব ভালো কলেজ ছিল। হুম, আমার ঠিক মনে নাই। তো হুম, এনিহাউ হুম, আমি বললাম যে, "আমি লেখাপড়া করি নাই আজকে ২ মাস ৩ মাস। তারপর আমার কোনো হুম, বইপত্র নাই। হাউ আমি" প্রিপারেশন এ তো আমার চাচা বলল যে, "তোমার কি লাগবে?" তা আমি বললাম যে, "বই যদি লাগে তাহলে আপনি এক কাজ করেন। আমার জন্য শুধু ফিজিক্সের বইটা নিয়ে আসেন। আর কোনো বই-টই কিচ্ছু লাগবে না।" হুম, তো আমার চাচার বাসার ২য় তলায় শরীয়তপুর সম্ভবত আমার ওই বন্ধুটা। হুম, অ্যা শরীয়তপুর তার সাথে পরে ফ্রেন্ডশিপ হইছে। সেও আসছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শরীয়তপুর থেকে হুম, উনার ভাইয়ের বাসায়। তো আচ্ছা, আমার ওই ফ্রেন্ড থেকে আপনার ফিজিক্সের বই আনে ৩ দিন পরে পরীক্ষা। আমি প্রিপারেশন নিলাম। আমি এত বোকা, হ্যাঁ? আমাকে স্যার পরীক্ষার হলে বলতেছে, অ্যানাউন্স করতেছে, "তোমাদের যদি এডিশনাল পেপার লাগে, হুম, হোয়াইট পেপার ফর ক্যালকুলেশন, ফর হুম, রাফ, রাফ করার জন্য। সো অন, তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো।" হুম, আমি আমি আ এ to tell this story, what I wanted to say, difference between a boy from a village, হুম, a boy from town. হুম, গ্রামের মধ্যে আমাদের গ্রামের ৬৫,০০০ গ্রামের হুম, ছড়িয়ে ছিটিয়ে আনবিলিভেবলি ট্যালেন্টেড ছেলে-মেয়ে বাচ্চারা আছে। হুম, তারা সুযোগের অভাবে হয়তোবা ঐরকম আপনার কারেজ হুম, নাই। হুম, যার জন্য তারা এইভাবে প্রস্ফুটিত হচ্ছে না। হুম, যেরকম মেজরিটি অফ দি কেসেস আমাদের শহরের ছেলেমেয়েরা হচ্ছে। হুম, হুম, তো এখানে যে জিনিসটা আমি বলব যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, হুম, আমার কাগজের দরকার। আমি রাফ করে কারণ ওগুলি সব ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। হুম, আমার এখনো মনে আছে অ্যাডমিশন হুম, টেস্ট। আমার সাহস ছিল না স্যারকে জিজ্ঞেস করে কাগজ নেওয়ার। হ্যাঁ, যদি স্যার আবার আমার উপর রাগ করে, হুম, that is the fundamental difference between হুম, a boy coming from village and a boy coming from a town. হুম, আমার আশেপাশের অ্যাডমিশন টেস্টের ছেলেমেয়েরা আপনার নিচ্ছে, কাগজ নিচ্ছে। হুম, কাগজ দিচ্ছে। কিন্তু আমার সাহস হয় নাই উনার কাছ থেকে কাগজ নিয়ে রাফ করার জন্য ম্যাথ হুম, গুলা, ফিজিক্সের প্রবলেম গুলা। আমি হুম, করছি কি ওই বেঞ্চ যেটা আছে হুম, ওইটাতে শর্ট করে কারেকশন করছি। এনি হাউ হুম। টু শর্ট দি স্টোরি আমি অ্যাডমিশন মানে টেস্ট কিছুটা থাকে মানে শহরে জড়তা, আসার পর একটা মানে লাজুকতা বা একটা তো থাকেই। জি, লাজুকতা, জড়তা এগুলি ছিল। জড়তা। হুম, অ্যা এরকম হইছে গ্রাম থেকে আসার হুম, কারণে। হুম, শেষ পর্যন্ত দেখলাম যে I was confident যে আমি অ্যাডমিশন টেস্টে ঠিকই যাব। হুম, অ্যা আমার চাচা বলল যে, "তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি জানি তুমি টিকবা।" হুম, পরে তারপরও
ঢাকা কলেজে নিয়ে গেল। ওখান থেকে ফর্ম নিলাম। ওখানেও টিকলাম। হুম, নটরডেমও টিকলাম আলহামদুলিল্লাহ। পরে শেষ পর্যন্ত হুম, ডিসিশন হলো যে নটরডেম কলেজে পড়ব। হুম, নটরডেম কলেজে পড়ার কারণে যে জিনিসটা হইছে, হুম, I had the opportunity to look the broader aspect of life. হুম, যেটা আমার মধ্যে ছিল না আমি হুম, মেট্রিক পাস করার আগ পর্যন্ত। দ্যাট ইস হুম, এইজন্য বাচ্চাদেরকে আমি যেটা মনে করি হুম, এই 12 গ্রেড পর্যন্ত লাইফটা ইট ইস সো ইম্পোর্টেন্ট। হুম, তারা যেভাবে চায় ওইভাবে করতে দেওয়া উচিত অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ হুম, গার্জিয়ান। হুম, তবে একটা জিনিস মনে রাখা উচিত সেটা হচ্ছে বাচ্চারা যাতে ক্লিন এনভায়রনমেন্ট পায়, হুম, ক্লিন এডুকেশনটা পায়। আমি ক্লিন হুম, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লিন এডুকেশন বলতে যেটা বুঝাচ্ছি, হুম, বর্তমান যুগের পার্সপেক্টিভ এ যদি বলি, হুম, অ্যা ইন্টারনেটে so many junk thing হুম, যেটা everyone has the access. হুম, তাহলে যেটা ভালো এডুকেশন নাকি খারাপ হুম, এডুকেশন যেটা আমাদের বাচ্চাদেরকে এক্সপ্লয়েট করবে। হুম, এই ধরনের এগুলা থেকে আমাদের প্যারেন্টস হিসেবে বাঁচায় রাখা উচিত। হুম, আদারওয়াইজ কারণ বাচ্চারা তো বুঝে না যে হুম, কোনটা ভালো কোনটা খারাপ। What is going to be good and what is going to be bad. হুম, এই এগ্রি, হুম, সহমত ক্লোজলি আপনার সাথে। মনিটরিং করা উচিত। যেটা আমি হুম, আমার বাচ্চাদেরকে করি। হুম, They are free to uh, play games, they are free to হুম, chat, everything. কিন্তু I monitor them every time. হুম, এটা খুব যার ভালো কারণে আরকি। যার কারণে they get a real way to think in a good and হুম। you know a correct way. ডক্টর আচ্ছা ইনামুল আমি আরেকবার একটু ব্যাক করি। তো আপনার যখন এই যে গ্রাম থেকে আপনি শহরে আসলেন, জীবনকে নতুনভাবে দেখলেন এবং আবার নটরডেম কলেজে নতুনভাবে একটা এক্সপোজ হলো আরকি। এটা তো একটা ম ম বড় একটা চেঞ্জ। এরপরে এখানে আপনার ইন্টারমিডিয়েটটা পরে আপনি কোন দিকে করলেন? ইন্টারমিডিয়েট এর পরে আমি সেদিকে আসতেছিলাম। ইন্টারমিডিয়েট এর পরে আমি আবার করছি কি গ্রামে চলে গেছি। আচ্ছা। কারণ লাভ ভিলেজ। হুম, গ্রামে গিয়ে একদম গ্রামের লোকজনের সাথে যেভাবে চলাফেরা করতাম ওইভাবে করছি। I forgot যে ইন্টারমিডিয়েট এর পরে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে। হতে হবে। হুম, ইউনিভার্সিটিতে পড়তে হবে। হুম, I completely forgot হুম, এবং আমি যেহেতু নটরডেম কলেজে পড়ি, ঢাকাতে ছিলাম। এইজন্য আমি একটা জিনিস লক্ষ্য করলাম গ্রামের মধ্যে আমার কদর, আমার সম্মানটা বেড়ে গেছে which বেড়ে is গেছে। really necessary. হুম, পরে ৩-৪ মাস পরে আমি রিয়ালাইজ করলাম I should go back ঢাকা। ঢাকাতে আইসা তখনকার দিনে আমাদের সময় জাস্ট শুরু হইছিল কোচিং করার জন্য। আচ্ছা। কোচিং এর জন্য শুরু হইছে। তো হুম, আমি যেহেতু টাইম ওয়েস্ট করে ফেলছি, আমার কোচিং করার সুযোগ হয় নাই। তারপর আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিলাম। হুম, ২ মাসের মাথায় তখন আপনার ইন্টারমিডিয়েট এর রেজাল্ট হইছে। I was হুম, I did not stand বাট আমি আবার স্টার মার্ক পাইছিলাম হুম, আলহামদুলিল্লাহ। ৫ টা আচ্ছা, ৬ টাতে মনে হয় লেটার মার্ক ছিল বেশ। It was a really outstanding result. যদিও হুম, আমি মেট্রিকের মতো ভালো রেজাল্ট করতে পারি নাই। হুম, I was quite happy. হুম, পরে ইঞ্জিনিয়ারিং এর জন্য আ প্রিপারেশন নিয়ে বুয়েটে ভর্তি হলাম। হুম, বুয়েটে আমি লেখাপড়া করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। হুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে আমাদের ৩ বছরের সেশন জট ছিল। যার হুম, জন্য 95 এ ফেব্রুয়ারিতে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করি। পাশ করার পরে অ্যা ওখানে আমার একজন প্রফেসর ছিল যে আমাকে খুব পছন্দ করত। প্রফেসর নুরুল আলম। জি, অ্যা সরি প্রফেসর নুরুল আমিন। নুরুল আমিন। হ্যাঁ, আচ্ছা, উনি এখন বর্তমান আমি যতটুকু জানি ইসলামিক ইউনিভার্সিটি ইন মালয়েশিয়াতে আসে। হুম, ওখান থেকে রিটায়ার্ড করছে কিনা I don't know. He was so kind on me. স্যার সাথে আমাকে এমপ্লয় করলো উনার প্রজেক্টে হুম, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল গিয়ার বানানোর জন্য। আচ্ছা, তো বুয়েটের মেকানিক্যাল শপে উনি এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করলো গিয়ার শপিং এ। ইন্ডাস্ট্রির ছোট গিয়ার বানাইয়া এটা মার্কেটিং করা।
আমার হুম, ১ম জব হচ্ছে ইমিডিয়েটলি আফটার গ্র্যাজুয়েশন ওই জবটা। I was enjoying বিভিন্ন বাংলাদেশের ইন্ডাস্ট্রির আপনার এমডি সাহেবদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে ট্রাই করছি। হুম, পরে আমি জেমস ফিনলেতে চাকরি পাইলাম। আচ্ছা, টি টি গার্ডেনে চলে গেলাম ওই চাকরিটা ছেড়ে। আচ্ছা। অ্যা টি গার্ডেনে কিছুদিন চাকরি করার পরে আবার এটা ব্যাক কোথায়? চিটাগাং না না, সিলেটে? ওটা সিলেটে ছিল। সিলেট আপনার শ্রীমঙ্গলে আমার আচ্ছা, স্টেশন ছিল। হুম, ওখানে প্রায় ১ বছরের মতো কাজ করছি। পরে ঢাকায় চলে আসি। আচ্ছা, ভাবলাম যে আবার হায়ার স্টাডি করব। আচ্ছা, বুয়েটে আবার মাস্টার্সে ভর্তি হই। জবের জন্য চেষ্টা করি। অ্যা এখানে আমি একটা জিনিস ক্যারিয়ারে ভুল করছি বলবো। আবার ওই ভুলের কারণে আজকে আমি এই পজিশনে আসছি। আচ্ছা, সো দিস ইস নট রিয়ালি রং বাট আমি অ্যাডভাইস করব বাংলাদেশের হুম, তরুণ সমাজকে যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে বা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে। আফটার হ্যাভিং গ্র্যাজুয়েশন আসলে তাদের বিসিএস দেওয়া উচিত। এবং এটা আমি স্ট্রংলি ফিল করি, মনে করি। কারণ আমার বিশ্বাস ছিল আসলে এই বিশ্বাসটা রং। যেটা আমার হুম, আমার লাইফের উপলব্ধি থেকে বলতেছি। বিসিএস দিলে হুম, আপনার টাকা-পয়সা বেতন কম, বিসিএস দিলে অপরচুনিটি কম, হায়ার স্টাডির অপরচুনিটি কম, বিসিএস দিলে ঘুষ খেতে হবে। এগুলা হচ্ছে আমি তখনকার পার্সপেক্টিভে আমার মধ্যে যে চিন্তা চেতনাগুলা ছিল, সেগুলা হুম, আমি রিফ্লেক্ট করতেছি ইন এ ট্রু সেন্স ফর এ আচ্ছা, গাইডেন্স ফর আওয়ার ইয়াং জেনারেশন। তো যার জন্য আমি ডিমোটিভেটেড হয়ে গেছি, বিসিএস টা দিই নাই। দ্যাট আচ্ছা। ওয়াজ এ রং স্টেপ ফর মি। আমার বন্ধু এখন আপনার এ আ ওদেরকে কি বলে তারা আপনার সিনিয়র মানে ইয়ে আ মানে সচিব বা এই ধরনের সচিব এখনো হয় নাই। এডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল অ্যান্ড অ্যাবাভ সেক্রেটারি এর বা মধ্যে হুম, আছে। হুম, প্লাস আমার এক ঘনিষ্ঠ বন্ধু সে এখন বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে এখন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছে। রিসেন্টলি সে আপনার প্রমোশন পেয়ে হুম, অ্যা মিশন অ্যা হেড হিসেবে আচ্ছা, হুম? আচ্ছা। তো এই আপনার আপনি তো বিসিএস দিলেন না। এটা আপনি বলছেন যে একদিক দিয়ে আপনার জন্য মিস্টেক আবার আরেক দিক দিয়ে অপরচুনিটি নিয়ে আসছে। অপরচুনিটিটা কিভাবে? সেটাই আমি এখন বলব। তো বিসিএস দিলে যে জিনিসটা হয়, যেটা আমার রং আন্ডারস্ট্যান্ডিং ছিল, বাংলাদেশ গভর্নমেন্ট opened up a real bold step and correct step strategy যে বিসিএস দিয়ে যেমন আমার একজন মাস্টার্স স্টুডেন্ট গত ২ বছর আগে আমি পাস করাইছি যে বিসিএস ক্যাডার এখন সে চিটাগাং এ আছে। সে চিটাগাং এর ডেপুটি সেক্রেটারি হিসেবে আছে। সে দেখেন বিসিএস করার পরে গভর্নমেন্ট তাকে স্কলারশিপ দিছে হায়ার স্টাডির জন্য। দ্যাট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হুম, আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখছি, আমি ডালহৌসি ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। আমি হুম, যখন পিএইচডি করি, তখন এরা ফুল গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, হুম, বাংলাদেশ গভর্নমেন্টের বিসিএস ক্যাডার, গভর্নমেন্টের ফুল স্কলারশিপ নিয়ে, প্লাস হুম, ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে তারা পিএইচডি করতেছিল, মাস্টার্স হুম, করতেছিল। হুম, প্যারালালি আমিও করতেছিলাম। হুম, আমিও যদিও এ এ ইউনিভার্সিটির ফুল স্কলারশিপ নিয়ে করতেছিলাম। কিন্তু তাদের দেখেন, তাদের হুম, ফ্যাসিলিটিস এবং আমার ফ্যাসিলিটিস ওয়াজ ফার ডিফারেন্ট। হুম, তাহলে এখানে কনক্লুশন যেটা আমি করতে চাই সেটা, বিসিএস দিয়ে কেউ যদি হায়ার স্টাডি করার জন্য হুম, অপরচুনিটি খুঁজে, হুম। কারো যদি ইনটেনশন থাকে হুম। মাস্টার্স করবে, মানে পিএইচডি আমরা যে করবে সনাতনভাবে ভাবি যে বিসিএস হলে যাওয়া যাবে না বা এদিকে যাওয়া যাবে না, তা কিন্তু না। এই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ না, হচ্ছে এই এই সময়ের সাথে, সাথে। কনসেপ্ট ইটস কমপ্লিটলি রং এবং বিশেষ করে কারণ আমার মধ্যে একটা জিনিস ছিল, I wanted to have a পিএইচডি। এই আচ্ছা। জিনিসটা আমি ছোট বয়স থেকে লালন করতাম। হুম, I am very thankful to আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ড্রিমটাকে ফুলফিল করছে। তো আচ্ছা। এই যে একটা ড্রিম আমার মধ্যে হুম, ছিল, I was আলহামদুলিল্লাহ। এবং আমি যাদের সাথে কথা বলছি, তারাও আমাকে এই অ্যাডভাইস করছে যে, হুম, "বিসিএস দিলে তোমাকে ঘুষ খেতে হবে, টাকা কম। হুম, সুতরাং তুমি বিদেশে ট্রাই করো।" আচ্ছা। অ্যা তো এই
ওইখানে তারপরে আপনি সিলেটে আপনি তখন, তাই না? এ মানে না, সিলেট থেকে আমি চলে আসার জন্য যখন চিন্তা করতেছিলাম তখন এই জিনিসগুলো আমার মাথায় কাজ করতেছিল। আচ্ছা, আচ্ছা। That was wrong strategy কনসেপ্ট from আরকি। হুম, my side. এবং what I wanted to say after graduation আমি বলব যে ইভেন এই অ্যাডভাইসটা আমি আমার আত্মীয়স্বজনকেও করি ছেলে-মেয়েদেরকে যে your first choice should try through BCS. হুম, আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই হুম, BCS এ ট্রাই করার জন্য। Despite all the limitation, despite all the thought and everything. হুম, কারণ BCS দিলে এটার যেমন লাইফের একটা সেটআপ আসে, সেকেন্ড থিং BCS এর দেওয়ার কারণে হায়ার স্টাডির পথটা ইজি হয়ে যায়। আচ্ছা। আমাকে BCS না দেওয়ার কারণে অনেক স্ট্রাগল করতে হয়েছে। শেষ পর্যন্ত আমি অবশ্য মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামে চাকরি পাইছি। আচ্ছা, আমাকে ডেপুটেশনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হয়ে যমুনা অয়েল কোম্পানিতে আমি চাকরি করছি প্রায় ১০ বছর। আচ্ছা। অ্যা যেটা খুবই ভালো চাকরি ছিল। হুম, কারণ ওই আগেই অ্যা আমি চেষ্টা করছি বিদেশে আসার জন্য। হুম, ওখানে থেকে আমি ট্রাই করছি। ১০ বছর আমাকে স্টে করতে হইছে আপনার আচ্ছা, হায়ার স্টাডিতে আসার জন্য। আচ্ছা। এই মানে যে ১০ বছর ধরে আপনি চেষ্টা করছিলেন যে কিভাবে মানে এক্সাক্টলি, পিএইচডি যেন এক্সাক্টলি। বাইরে আসা যায়। এইখানে আরেকটা লেসন ফ্রম মাই লাইফ যে ভালো ছাত্র হইলে, ভালো রেজাল্ট করলে যে আপনি ইমিডিয়েটলি বিদেশ আসতে পারবেন, হুম, this is not true. It হুম, is very challenging কারণ চ্যালেঞ্জটা হয় তখন গ্লোবালি। হুম, এখন আমি বিদেশে এখন আমি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে স্টেট অয়েল চেয়ার প্রফেসর হুম, ছিলাম। হুম, আমি কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যা অ্যা কাজ করছি প্রায় ৮ বছর। সুলতান আচ্ছা, কাবুস ইউনিভার্সিটিতে ছিলাম। এখন বর্তমান আপনার আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে আছি। হুম, এটা আমি দেখছি অ্যাজ এ প্রফেসর যেটা আমি আগে বুঝি নাই when I was trying to get admission for higher হুম, study হুম, যে একজন প্রফেসরের প্রোফাইল যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে থাকে, হুম। গ্লোবালি স্টুডেন্টরা উনাকে নক করতে থাকে, which is obvious. হ্যাঁ, স্বাভাবিক। আমাদের সময় ইন্টারনেটের অত প্রচলন না হুম। থাকলেও অ্যা কিন্তু আমি আপনি ওই সময় ১০ বছরের সময়টুকুতে আপনি কিভাবে চেষ্টা করলেন? ওগুলো একটু আমাদেরকে বলবেন? যে আপনি ১০ টা দে বছর কিন্তু একটা দীর্ঘ সময়, তাই না? দীর্ঘ সময় দে এ এ এই এই ধৈর্যটা সময় আপনি কিভাবে ধরে রাখলেন? সেটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ১ম যেই কাজটা করছি, একদিনে আমি ১৬০ টা চিঠি আচ্ছা, আচ্ছা। কারণ আমাদের সময় ইন্টারনেট এত বেশি ছিল প্রচলন না। ছিল প্লাস এই যে আপনার ইমেইল অ্যাড্রেস হুম। এগুলা এত বুঝতামও না টু বি অনেস্ট। সুতরাং আপনার আমি লিখিত চিঠি যে পাঠাতেন। লিখে পাঠাইছি। লিখিত চিঠি মানে সেই সময় পোস্ট করে যে লিখিত চিঠি। পোস্ট করে আমি এই এইগুলা ৬ মাসের উপরে ড্রাফট করে সব চিঠিগুলা রেডি করছি। রেডি করে বুয়েটের পোস্ট অফিস থেকে আচ্ছা। একদিন ১৬০ টা চিঠি আমার এখনো মনে আছে। পোস্টম্যান আমাকে বলতেছে, "তুমি কি পাগল? তুমি হুম, এতগুলা চিঠি কেন দিচ্ছ বিদেশে?" হুম, আমার কত টাকা পোস্ট অফিস ফি আসছে মনে নাই। হুম। তবে পোস্টম্যান এই ওয়াজ কমেন্ট করেছিল। হুম। অনেক তার মানে কমেন্ট এই করছে। ১৬০ টা চিঠি আপনি ৬ মাস ধরে কম্পোজ করেছেন ড্রাফট করে, সেই করে প্রফেসরদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করে। এক্সাক্টলি, এক্সাক্টলি চেক করে ইট ইস এ লং প্রসেস অ্যান্ড ভেরি টায়ারিং প্রসেস। বাট ধৈর্য সহকারে যদি কেউ এই কাজগুলা করে, হুম, there is a possibility to have success. যেটা আমি বলতেছিলাম প্রফেসর হিসেবে আমি এখন যেটা দেখি hundreds of email coming চলে from আসে। হুম, এবং একজন প্রফেসরের পক্ষে এটা সম্ভব না হুম, to clean up all email যার জন্য it is a challenge. হুম, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে ধৈর্য সহকারে। হুম, কেউ যদি কেউ যদি ধৈর্য হারায় ফেলে তাহলে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব না। আচ্ছা, আমার অভিষ্ট লক্ষ্য ছিল পিএইচডি করা। ইন হুম, মাই লাইফ
my aim of life was to get a PhD. সুতরাং কারো যদি BCS করার জন্য ইনটেনশন থাকে, তার লক্ষ্য থাকে, তাকে এটাতে পড়ে থাকতে হবে। তাকে এটার জন্য চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। তাহলে আচ্ছা। সে লাইনচ্যুত হয়ে যাবে। হুম, আর ফ্রাস্ট্রেশন হুম, আনানো যাবে না। হুম, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ইন ইন এনি সিচুয়েশন। এই হুম, ফ্রাস্ট্রেশনটা আসলেই তখন ড্যামেজটা শুরু হয়। হুম। কিন্তু আপনি এই যে ধৈর্যটা এতগুলো চিঠি লিখতে হবে কিংবা এভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই জিনিসটা আপনি কোথা থেকে গাইড পেলেন সেই এ সময়? এটা এইটা আমাকে এই যে প্রফেসর নুরুল আমিন স্যার যে বললাম, প্রফেসর নুরুল আমিন স্যার আমাকে এই গাইডেন্সটা দিছে। এইখানে আসলে একজন অ্যা ইয়াং গ্র্যাজুয়েটের জন্য একজন গাইডার থাকলে সুবিধাটা আরেকটু হুম। বেশি হয়। আপনি খুব ভালো একজন মেন্টরও পেয়েছিলেন। সেটাও একটা মানে সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। তো যেটা বলব এই যে ১৬০ প্লাস চিঠি দেওয়ার কারণে যেটা আমার হইছে, যদিও ওই ১৬০ টা চিঠি থেকে মাত্র ৩ টা উত্তর আমি পাইছিলাম। আচ্ছা। আর একটারও উত্তর পাই নাই। দেখেন চ্যালেঞ্জ। হুম, Those are the real challenges যে এখনকার যুগে তো আমি ইমেইল করতে পারতেছি উইথআউট এনি হুম, মানি। হুম, তখন আ ইমেইল ছিল না। এখন এইটা আছে। তাহলে এই যে ফিল্টারিং প্রসেস, এই যে প্রসেসটা ইন্সপায়ারেশন টা আমার ছিল। আমি কিন্তু ডিসার্টেন্ট হই নাই। আমি ফ্রাস্ট্রেটেড হই নাই। আমি এত টাকা খরচ করলাম, এতটা চিঠি দিলাম, মাত্র ৩ টার উত্তর পাইলাম। হুম। তাহলে হোয়াট ইস গোইং টু বি হ্যাপেনিং? নাথিং। আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হই নাই। I was আচ্ছা, continuously trying. পরে আমি যমুনা অয়েল কোম্পানিতে চাকরি করতাম। চাকরি করে সন্ধ্যার সময় আমি চেষ্টা করতাম বিভিন্ন ইউনিভার্সিটিতে যোগাযোগ করার জন্য, বিভিন্ন প্রফেসরদের যোগাযোগ করার জন্য। এটা করতে, করতে ২০০০ সালে I had an opportunity. By this time মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম আপনার একটা অ্যানাউন্সমেন্ট করল যে এই মিনিস্ট্রির আন্ডারে যত ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমরা স্কলারশিপ দিব। আচ্ছা। এবং that's what I already mentioned যে গভর্নমেন্ট চাকরি করলে এইটাই হচ্ছে সুবিধা। এটা কি এক পেট্রো বাংলা ছিল? জি, এটা কি পেট্রো বাংলা? পেট্রো বাংলা কিন্তু পেট্রো বাংলা তো আপনার মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এর আন্ডারে। আচ্ছা, আচ্ছা। মিনিস্টার অফ ওইটা পেট্রোলিয়াম এটা করল। জি, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম থেকে একটা সার্কুলার দিল যে আমরা এই মিনিস্ট্রির আন্ডারে যত ইঞ্জিনিয়ার আছে তাদের ইন্টারভিউ নিব। ইন্টারভিউতে যারা ভালো করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিব হায়ার স্টাডির জন্য। আচ্ছা, তো আমি যেহেতু গভর্নমেন্ট চাকরি করি, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর মি এবং আচ্ছা, আমি এপ্লাই করলাম, পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিলাম। I was selected. আচ্ছা। আলহামদুলিল্লাহ। তখন মিনিস্ট্রি থেকে আমাকে মাস্টার্স পেট্রোলিয়ামে মাস্টার্স করার জন্য অপরচুনিটি দিল। আচ্ছা, আমি তখন আমাকে চয়েস দিল কোথায় যাব। উম আমি ওখানে আরেকটা মিস্টেক করছি লাইফে যে আমি বুয়েটে চুজ করছি। আমি কিন্তু I had opportunity to go outside. অবশ্য বুয়েট চুজ করার আরেকটা কারণ ছিল আমার। এটা একটা ফ্যামিলির কারণ ছিল। ফ্যামিলিগত কারণে আমি দেশের বাইরে তখন আসতে চাই নাই। তারপর আমি জাস্ট আমার বিয়ে হইছে তখন ২০০০ সালে। আচ্ছা। তো সব মিলে আমি বিদেশে আসতে চাই নাই। হুম। অ্যা এবং আমি বিলিভ করি যে বুয়েট ইস এ গ্রেট ইনস্টিটিউশন যার হ্যাঁ, জন্য অবশ্যই। চুজ করছি। তো বুয়েটে আমি মাস্টার্স করতে গেলাম হুম, পেট্রোলিয়ামে। বুয়েটে পেট্রোলিয়ামের উপর মাস্টার্স অ্যা করার পরে I took the decision যে আমি চাকরি ছেড়ে দিয়ে এখন দেশের বাইরে চলে যাব। আচ্ছা, তো সেই বুয়েটের মাস্টার্স এর কারণে আমি কানাডা আসছি ২০০১ সালে একটা কনফারেন্সে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স এর বুয়েট থেকে অ্যা আসলে দি মাস্টার্স ওয়াজ ভেরি গুড। হুম, আমার বেশ কিছু পাবলিকেশন হয়েছিল তখন। হুম, ২০০১ সালে আমি মাস্টার্স করি। আর এটা তো বুয়েটের প্রোগ্রামটা ইউনিভার্সিটি অফ আলবার্টার সাথে লিংকড প্রোগ্রাম। তো আচ্ছা,
দিস ইজ এ ভেরি গুড অ্যাকচুয়ালি প্রোগ্রাম। আমি বলবো বাংলাদেশে যারা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে আন্ডার গ্রেডে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন আন্ডার গ্রেড প্রোগ্রাম আছে পেট্রোলিয়ামে। যারা আপনার বাংলাদেশে থেকে বিদেশে আসতে পারতেছে না, আই উইল হাইলি রিকমেন্ড দেম তারা যেন বুয়েটের এই যে পেট্রোলিয়াম প্রোগ্রামে মাস্টার্স করে। দিস ইজ এ ভেরি গুড প্রোগ্রাম। এবং হুম প্রফেসর তামিম স্যার আমার সুপারভাইজার ছিল। প্রফেসর আনিস স্যার আমার সুপারভাইজার ছিল। উনি আলবার্টাতে চলে আসার কারণে প্রফেসর তামিম স্যার আমার সুপারভাইজার ছিল, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড রিসার্চ, যার জন্য হুম আমার বেশ কিছু পাবলিকেশন হয়েছে। দোজ পাবলিকেশন অ্যাডেড ভ্যালু ইন মাই ক্যারিয়ার, যার জন্য আমি আমার পিএইচডি এর অপরচুনিটি হয়। আচ্ছা তো কানাডা আমার আসার কারণে আমি পেপার প্রেজেন্টেশন করছি। দেয়ার ওয়াজ এ গুড এক্সপোজার ওভার দেয়ার ইন 2001। ওখানে আমার কিছু প্রফেসরের সাথে যোগাযোগ হয়েছে এবং আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিজিক্যালি গেছি। আচ্ছা ফিজিক্যালি যাওয়ার কারণে দিস ইজ অ্যানাদার স্টেপস দি মানে স্টুডেন্ট এক্সপোজ হওয়ার একটা সুযোগ হয়েছিল। সুযোগ হয়। আহ, আমার সুযোগ ছিল কানাডায় থেকে যাওয়ার ইলিগালি, হুইচ আই ডিড নট ডু। এবং এটা একটা মিস্টেক আমরা করি। আমরা যদি একবার বিদেশ আসি, কানাডা ইউএসএ তে আসি, আবার দেশে ফেরত যেতে চাই না। দ্যাট ইম্প্যাক্ট এ লট, এবং হুম জেনারেশন এটা ইম্প্যাক্ট করে। যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদেরকে আমি বলবো এই মিস্টেকটা না করার জন্য, কারণ এগুলা ওরা সিস্টেমের মধ্যে রেখে দেয়। হুম তো আমি এই ভুলটা করি নাই। আমার সুযোগ থাকার পরেও আমি দেশে চলে গেছি। আচ্ছা বাই দিস টাইম আমি যেটা করছি, কয়েকটা ইউনিভার্সিটিতে ট্রাভেল করছি, কয়েকজন প্রফেসরের সাথে কথা বলছি, এবং ইউনিভার্সিটি অফ রেজাইনাতে এখনো আছে প্রফেসর পিটার গো, এই ভদ্রলোকের নাম। ওনার সাথে যখন আমি দেখা করছি, উনি আমাকে বললো যে তোমাদের বাংলাদেশি একজন প্রফেসর আছে ওয়ার্ল্ড ফেমাস, ওনার নাম হচ্ছে প্রফেসর এম আর ইসলাম আর প্রফেসর রফিকুল ইসলাম। হি ইজ কিলাম চেয়ার প্রফেসর। এই কিলাম চেয়ার পজিশন হচ্ছে আপনার কানাডার মধ্যে না, পুরো নর্থ আমেরিকার মধ্যে হাইয়েস্ট রিকগনিশন অ্যাজ এন ইউনিভার্সিটি প্রফেসর। এর পরে আর কোনো রিকগনিশন নাই। তো উনিও বাংলাদেশ থেকে আসছে। তোমার যে ক্যালিবার, তুমি চাইলে ওনার কাছ থেকে যোগাযোগ করে পিএইচডি করতে পারো। কয় আমি তোমাকে নিতে পারি, কিন্তু সে তোমার জন্য আরো ভালো হবে। আমি ইমিডিয়েটলি প্রফেসর ইসলামের সাথে যোগাযোগ করলাম এবং ওনার প্রোফাইল গেটে দেখলাম। আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি জানতাম না বাংলাদেশি অরিজিন একজন ভদ্রলোক সো ফেমাস বিদেশে। বিদেশে। উনি ডালহৌসি ইউনিভার্সিটির কিলাম প্রফেসর তখনকার দিনে। আমি স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যারকে সবকিছু দিলাম। স্যার দেখেই আমাকে সিলেক্ট করে ফেললো। ঠিক আছে, তুমি কখন জয়েন করবা বলো। তা আমি আই ওয়াজ অ্যাবাউট টু জয়েন ইমিডিয়েটলি, বাট যে জিনিসটা হয়েছে পরবর্তীতে, আমি চলে যাওয়ার পরে দেশে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করছি কানাডাতে। আচ্ছা তো ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করার কারণে আই ওয়াজ স্টাক। এখন আমি তো ভিসার জন্য অ্যাপ্লাই করলে তো ইমিগ্রেশন হবে। তো এই করতে করতে আই লস্ট অ্যাবাউট 4 ইয়ার, 2001 টু 2004। আমি লস করছি পিএইচডি তে না আসার কারণে। আমি 2005-এ ইমিগ্রেশন প্লাস স্কলারশিপ নিয়ে কানাডাতে আসি পিএইচডি করার জন্য। বাই দিস টাইম দেশের গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিছি, রিজাইন করছি, সব করে আপনার পিএইচডি তে আসলাম। তো দিস ইজ the long story starting from 1986 all the way to 2005। এই জিনিসটাকে যদি আমি ইন সামারি করি, বিফোর পিএইচডি, I would strongly advise to my fellow brothers, sisters, and students, young generation for my country। আমি অরিজিনালি বাংলাদেশের। আমার সমস্ত মন মানসিকতা বাংলাদেশের সাথে মিশে আছে। বাংলাদেশের প্রতিটা মানুষের ট্যাক্সের টাকা
আমার মধ্যে আছে। আমাকে বুয়েটে স্কলারশিপ দিছে। বুয়েটে আমি ফ্রি থাকছি, খাইছি। এই যে একটা অ্যাসোসিয়েশন, ফিলিং ফর বাংলাদেশ। আমি বাংলাদেশের মানুষকে শুধু একটাই অ্যাডভাইস করব, সেটা হচ্ছে জীবনে যত চ্যালেঞ্জ আসুক না কেন, যদি ধৈর্যের সহকারে সম্পূর্ণ বিশ্বাসের সহিত ধৈর্য হুম, রেখে যদি আগাইতে পারা যায়, আগানো যায়, হুম, তাহলে সাকসেস উইল ডেফিনিটলি কাম। হুম, এটাতে কোনো সন্দেহ নাই। হুম, আমি গ্রাম থেকে একজন ছেলে মেট্রিক পাস করে ঢাকায় এসে হুম, so many struggles, কত সমস্যার মধ্যে পড়ছি তার কোনো হিসাব নাই। কত মানুষের সাথে যোগাযোগ হইছে হিসাব নাই। কিন্তু আমার লক্ষ্য ছিল পিএইচডি করা। হুম, আমি সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত কষ্ট, সমস্ত ভালোবাসা এক জায়গায় করে নিজের ধৈর্যকে পুঁজি করে আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করছি। হুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই লক্ষ্যে নিয়ে আসছে। এর মধ্যে গভর্নমেন্ট চাকরি করছি। বুয়েটে থাকার সময় টিউশনিও করছি। হুম, which is good. অভিজ্ঞতা। ৮৬ সাল থেকে ২০০৫, ইটস ভেরি লং টাইম। প্রায় ২০ হুম, বছর, ২১ বছর। এই যে ধৈর্যের সহিত মোকাবিলা করে সমস্ত চ্যালেঞ্জ, আমার যে ড্রিম ছিল, সেই ড্রিমে কিন্তু আমি চেঞ্জ করি নাই। আমি যেহেতু হুম, ধৈর্যের সহিত মোকাবিলা করে ড্রিমটাকে বাস্তবায়নের চেষ্টা করছি, after 21 years, I got it. হুম, এবং every individual need to do this. ধৈর্য, সাহস এবং আপনার বুদ্ধি নিয়ে যদি কেউ আগাইতে চায়, সে যদি সে যার যেটাই তার লক্ষ্য থাকুক না কেন, সে হুম, ওখানে এটাতে কোনো সন্দেহ নাই। হুম, And this is a solid proof path. হুম। না ডক্টর এনামুল আপনি ঠিক বলেছেন। মানে আসলে আমরা অনেকজনই সাক্ষাৎকার নিই কিন্তু আ আমাদের বিজ্ঞানী.org এ আমরা যেটা দেখছি আসলে আমাদের বিজ্ঞানীরা যারা এখন সফল হয়েছেন বা আ নিজেদেরকে এভাবে তিলে, তিলে গড়ে তুলে তারা ধৈর্য সহকারে এই অবস্থানে আসছেন আরকি। তো আমি প্রায়ই এই কথাটা প্রায় সবাইকে বলি যে, সূর্যের মতন আলো দিতে হলে সূর্যের মতন জ্বলতে হয়, সূর্যের মতন এক্সাক্টলি, ফুটতে হয়। এক্সাক্টলি। এবং আমি বলব অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, আমি যদি ইসলাম দিয়ে কথাটা বলি, আমি যতটুকু জ্ঞান আমার হইছে, যতটুকু আমি লেখাপড়া করছি, জানছি, শিখছি, একটা জিনিস আমি লক্ষ্য করছি। all the successful people on earth, এটা কিন্তু ইজিলি কেউ পায় নাই। none, including all prophets. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রফেটদেরকে, বিভিন্ন নবীদেরকে, রাসূলদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ হুম, এর মধ্য দিয়ে তাদেরকে দুনিয়াতে এস্টাবলিশড করছে। এবং দিস ইজ দি পাথ। হুম, কেউ যদি মনে করে যে আমি শর্টকাট পাথ দিয়ে I will achieve all my goals in life, আমি যে অ্যাডভাইসটা cordially করব, আমার মতে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার লেখাপড়া দিয়ে, আমার জ্ঞানের পরিধি যতটুকু সীমিত জ্ঞান আমার আছে, এটা দিয়ে আমি বলব, I did never see like this. It did not happen so far I know. হুম, সেটা প্রেসিডেন্টের ছেলে হোক, সেটা বিশ্বের সবচেয়ে বড় আপনার ব্যবসায়ী, সবচেয়ে বড় ধনী লোকের ছেলে হোক, মেয়ে হোক, একদম একজন গরিবের ছেলে বা হোক, মেয়ে হোক, it did not happen in anyone's of lives. যারা পরিশ্রমের মাধ্যমে ধৈর্যের সহিত নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করছে, তিলে, তিলে গড়ে তোলার জন্য চেষ্টা করছে, তারাই একমাত্র সাকসেসফুল। হুম, কনভেনশনাল সায়েন্টিস্ট বলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলেন, সমাজের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বলেন,
সমাজের প্রতিষ্ঠিত ধনী বলেন, সমাজের প্রতিষ্ঠিত বিজ্ঞানী বলেন, চিকিৎসা বলেন, হোয়াট এভার ইট ইজ, এবং এটা যদি ইসলামের দৃষ্টিতে যদি আমাদের যদি বড় বড় অলি আল্লাহ যারা আছে, হুম, আল্লাহর নবী যারা আছে, রসুল যারা আছে, তাদের সবার লাইফ হিস্ট্রি কিন্তু অলমোস্ট সেম। হুম, তাদেরকে কষ্টের মাধ্যমে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়েছে। বাংলায় একটা কোটেশন আছে, আমি যদি ভুল করে থাকি মাফ করে দিবেন, কারণ বাংলার সাথে তো অনেকদিন টাচে নাই, যে কষ্ট করলে কেষ্ট মিলে, এরকম হুম। সামথিং লাইক দিস, আই এম হ্যাঁ, সরি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। কষ্ট করলে কেষ্ট মিলে। হুম, দ্যাট ইজ হোয়াট দি ট্রুথ ইজ। আমি সুন্দর আপনার ড্রিমে থেকে, সুন্দর আহ, আহ, বাসায় থেকে আমি কখনো বুঝবো না স্লাম্পে কি হয়, স্লাম্পের ছেলে মেয়েরা কেমন ফিল করে। আমি বলার আগে ব্রেকফাস্ট আমার টেবিলে চলে আসে, হুম, আমি বুঝবো না কখনো ব্রেকফাস্টটা বানাইতে কত কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই জন্য বিভিন্ন টেস্টের ব্যবস্থা করে রাখছে। আপনি যেটা হুম। বললেন যে সূর্যের কাছে যেতে হলে সূর্যের তাপটা সহ্য করতে হবে। না, ওটা বলছিলাম যে সূর্যের মতন আলো দিতে হলে সূর্যের মতন জ্বলতে হয়। এক্স্যাক্টলি। সূর্যের মতো জ্বলতে হলে তাহলে আপনাকে হিটটা অ্যাবজর্ব করতে হবে। হ্যাঁ, নিজে পুড়তে হবে আরকি। নিজে পুড়তে হবে। তো যে পুড়বে না সে সে আলো জল দিতে পারবে না। সে সে জ্বলবে জ্বলবে না। না। দ্যাট হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ। তো এই হচ্ছে মোটামুটি আমার লাইফ হিস্ট্রি হুম। আফটার। না, এটা খুব ভালো। ধন্যবাদ মানে এভাবে শেয়ার করার জন্য। আসলে ওইভাবে তো আসলে অনেক সময় বিজ্ঞানীদের কথা আমরা শুনি না। কারণ তাদের তো পাবলিকেশন গুলো আমরা পড়ি। কিন্তু এটার পিছনে যে মানুষগুলো রয়েছে তারা কিভাবে স্ট্রাগল করছে এবং কিভাবে আসছে এটা আসলে অনেক সময় আমাদের অজানা থাকে। তো ধন্যবাদ এক্স্যাক্টলি। আমাদের শেয়ার করার জন্য। তো তারপরে এখানে আপনি আ বা আমি যেটা জানতে পারছি যে ১ম এ আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ঢুকলেন। তারপর আস্তে, আস্তে নিজেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর টার্ন নিলেন। এবং জি। এখন আপনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করছেন, গবেষণা করছেন এবং রাইট। আ এই যেটা এইদিকে কেন আপনার আগ্রহটা এদিকে আসলো কেন? আহ আপনি তো ডক্টর মশিউর রহমান ভাই, আমার সমস্ত লোমগুলা খাড়া হয়ে গেছে। বিকজ আই রিমেম্বার মাই আঙ্কেল, আমার চাচা, যে আমার পাথ ফাইন্ডার আমি বলবো। জি, আমার চাচা, আমি যখন মিনিস্ট্রি অফ, কারণ উনি তো গভর্নমেন্ট অফিসার ছিল, জি, গভর্নমেন্ট ওই যে ডিপ্লোমেট। হুম, উনি আমাকে, উনি বেসিক্যালি চিটাগাং ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাকাউন্টিং এ মাস্টার্স করা। হুম, 1973 তে উনি পাশ করছে মাস্টার্স আচ্ছা, চিটাগং থেকে। পরে ঢাকায় আসছে, ঢাকায় গভর্নমেন্ট জবে করার প্যারালালি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে উনি মাস্টার্স করছে, আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে ল পাশ করছে হুম, 80 তে। 80 তে ল আচ্ছা। পাশ, বেশ 78। ডায়নামিক লোক মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, হি ওয়াজ সো ডাইনামিক। এনি হাউ, তো উনার সব সময় সায়েন্সের প্রতি একটা দুর্বলতা ছিল। হুম, তো আমি যখন বুয়েট থেকে পাশ করি আমাকে বলতেছে, এনাম তুমি এক কাজ করো, তুমি হায়ার স্টাডি যদি করো, আমার একটা জিনিস জানা দরকার। কারণ উনি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামেও কাজ করছে কিছুদিন। কয় আমি একটা জিনিস বুঝি না, মাটির নিচে তেল থাকে, তেলটা হুম, কেমনে উপরে উঠে, এই জিনিসটা আমার খুব জানতে ইচ্ছে করে, তুমি পেট্রোলিয়ামের উপর লেখাপড়া করো। আচ্ছা, তো আমি যেহেতু পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে চাকরি করি, তো এই যে ইন্সপায়ারেশন আমাকে দিছে, হুম, এবং উনি যেহেতু বেসিক্যালি নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, হুম, উনি যে ইন্সপায়ারেশনটা আমাকে দিছে যে তুমি মাস্টার্স করো, পিএইচডি করো, পেট্রোলিয়ামে করো, কারণ আমি জানতে চাই কেমনে তেলটা নিচ থেকে উপরে ওঠে। হুম, দ্যাট ওয়াজ দি হোল মোটিভেশন। এবং আমি যেহেতু ওনাকে ভালোবাসি, সুতরাং ওনার কথাটা আমি মনে নিছি। নেওয়ার পরে
আমি মেকানিক্যাল থেকে পেট্রোলিয়ামে সুইচ করছি। এইজন্য আমাকে অবশ্য অনেক কষ্ট করতে হইছে। যেমন বুয়েটে আমি মাস্টার্স করার সময় আমাকে 12 কোর্স করতে হইছে। আচ্ছা। কারণ আমি নন ট্র্যাক। হুম, মাস্টার্সে সাধারণত ৪ টা কোর্স করলে হয়ে যায়। হুম, কিন্তু আমাকে ১২ টা কোর্স কমপ্লিট করতে হইছে। ইটস নট a জোক। হুম, তো দেখেন আপনি যাকে ভালোবাসবেন, দিস ইস অ্যানাদার মেসেজ। তাকে যদি আপনি ধারণ করেন, হুম, কষ্ট হলেও তার ভালোবাসার কারণে মূল্য দিতে গিয়ে কিছু কষ্ট হলেও it will bring real benefit to the personal life. হুম, আমার জীবনে সেই আপনার বেনিফিটটা আমি পাইছি। আমি আচ্ছা। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর হওয়ার কারণে পেট্রোলিয়াম হুম। ইঞ্জিনিয়ারিং এর এক্সপার্ট। তাহলে আপনার চাচার মানে কিছুটা ওই উৎসাহের কারণেই আপনি এই দিকে আসছেন। রাইট, আচ্ছা। রাইট। তো আপনি কানাডাতে করলেন, তারপর অন্যান্য মিডল ইস্টার ইউনিভার্সিটি গুলাতে ছিলেন। তো সেখান থেকে আপনি কায়রোতে কেন? মানে প্রশ্নটা এখানে চলে আসছে। হ্যাঁ, এটা একটা অনেকটা পার্সোনাল হয়ে যায়। আসলে হ্যাঁ, আমি যখন অ্যা মেমোরিয়াল ইউনিভার্সিটিতে স্টেট অয়েল চেয়ার প্রফেসর হিসেবে জয়েন করি, হুম, অ্যা ইট ওয়াজ ভেরি হাই সেলারি। হ্যাঁ, কানাডা হচ্ছে, আমি বিশ্বাস করি, কানাডা হচ্ছে একমাত্র দেশ যারা ইসলামিক ল ফলো করে। আপনারা হ্যাঁ, সবাই আশ্চর্য হয়ে যাবেন, আমাকে ব্যাকফায়ার করবেন। হুম, আমি সেন্স বলতেছি, কানাডা হচ্ছে গণতান্ত্রিক কান্ট্রি কিন্তু 100% সোশ্যাল কান্ট্রি। হুম, সোশ্যালিজম তারা ফলো করে। মিনিং এইখানে কোন লোক না খেয়ে পয়সার কারণে মারা যাবে না। হুম, এখানে যারা হাইয়ার সেলারি পায় তাদের ট্যাক্স দিতে হয় হাইয়েস্ট। হুম, তো আমি যেহেতু সৌদি আরবে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে চাকরি করতাম, আমি এই জিনিসটা ক্যালকুলেশনে ভুল করে ফেলছি। হুম, তো সৌদি আরবে তো ট্যাক্স ফ্রি থাকতাম, আপনার ইউনিভার্সিটি হাউজিং এ ফ্রি, এভরিথিং ইজ ফ্রি ইনক্লুডিং ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল 100% ফ্রি। তাহলে হ্যাঁ, থাকার কারণে আমার মধ্যে একটা অন্যরকম ফিলিং চলে আসছে যে হুম, ওয়ার্ল্ড ইজ সো স্মুথ অ্যান্ড নাইস, ইটস এভরিথিং ইজ ফ্রি অন আর্থ। তো হুম, স্টেট অয়েল চেয়ার প্রফেসরের পজিশন, ইটস দি হাইয়েস্ট পজিশন অ্যাজ ইউ নো, যে চেয়ার হুম, প্রফেসর is the জি, highest অবশ্যই। university professor. তো আর তাছাড়া চেয়ার প্রফেসর হওয়ার কারণে সেলারিটাও বেশি। হুম, আনফরচুনেটলি আপনার নিউ ফাউন্ডল্যান্ড ইন কানাডা ইজ দি পুয়ারেস্ট প্রভিন্স। হুম, আনফরচুনেটলি হ্যাঁ, কানাডার মধ্যে ওই পুয়ারেস্ট প্রভিন্স হওয়ার কারণে ওই প্রভিন্সে সবচেয়ে বেশি ট্যাক্স হুম, এবং বিভিন্নভাবে ওরা গভর্নমেন্ট এমপ্লয়িদের থেকে ট্যাক্স কাটে। যার হুম, জন্য আমার সাকুল্যে আমি বেতন পাইতাম 32% অফ মাই সেলারি। হুম, এটা হয়তোবা কেউ বিশ্বাস করবে না। ইনক্লুডিং অল অল অ্যা অ্যা কি বলে ওই যে ডিডাকশন হুম, 68% আমার সেলারি থেকে চলে যেত। আচ্ছা। বিইং এ ইউনিভার্সিটি এমপ্লয়ি, আমি আসলে সত্য কথা বলতে কি ওই, ওই টাকা দিয়ে আমার ৪ বাচ্চা আলহামদুলিল্লাহ, আমার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু সারভাইভ। হুম, হুম, এটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা। অ্যা আর কোন মেজর কারণ ছিল না। তাছাড়া ইউনিভার্সিটিতে আপনার এটা যেহেতু রিমোট এরিয়াতে, হুম, I did not like the place এবং আচ্ছা। ওখানে এনভায়রনমেন্ট আপনি হয়তোবা বেশ জানেন। রুক্ষ বা মানে না, হুম, প্রচন্ড রকমের ঠান্ডা, প্রচন্ড রকমের উইন্ডি। হুম, I think this is the 4th city in the world, 3rd or 4th windy city on হুম, earth. হুম, ওয়ার্ল্ডের মধ্যে ৩য় অথবা ৪র্থতম হাই উইন্ড হুম, সিটি। হুম, আর তাছাড়া সবসময় গ্লোমি থাকে। মানে হুম, সবসময় foggy থাকে। হুম, ওই কনসিডারিং অল দিস ফ্যাক্টস অ্যাকচুয়ালি আমি পছন্দ করি নাই। যার আচ্ছা, জন্য ওখানে ৩.৫ বছর চাকরি করছি। বাংলাদেশ থেকে প্রায় ২৩ জন স্টুডেন্ট, আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট নিয়ে গেছি ওখানে। আচ্ছা। ইন অল ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ। আমার আন্ডারে ওরা মাস্টার্স পিএইচডি করছে হুম, আলহামদুলিল্লাহ। পরে আমি জব ছেড়ে দিয়ে কাজাকিস্তানে চলে যাই আচ্ছা, ডিপার্টমেন্ট হেড হিসেবে।
নতুন ডিপার্টমেন্ট আপনার করার জন্য, এস্টাবলিশ করার জন্য। ওখানে আরেকটা চ্যালেঞ্জের মোকাবিলা হয়েছে আমি, সেটা হচ্ছে দোজ আর অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস এভরিডে কামিং ইন আওয়ার লাইফ। আমি জানতাম না আস্তানা হচ্ছে কাজাকিস্তানের নিউ ক্যাপিটাল, ইউনিভার্সিটিটা হচ্ছে আস্তানাতে। ওয়ার্ল্ডের সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচারের ক্যাপিটাল। টেম্পারেচার হচ্ছে -65, -70। আচ্ছা এটাও আমি জানতাম না। আচ্ছা এবং ডিসেম্বর মাসে অ্যাবাউট 22 ডেজ নো, আচ্ছা কোনো সূর্য ছিল না। টেম্পারেচার ছিল -67। হুম যদিও আমি কানাডায় থেকে গেছি, কানাডার টেম্পারেচার ধরেন -10, 15, 20 সামথিং লাইক দিস, কিন্তু -67 ডিগ্রি সেন্টিগ্রেড আই ডিড নেভার এনকাউন্টার। যার জন্য হুম ওখানে আমি থাকি নাই, চাকরি ছেড়ে দিছি 1 বছর পরে। আইসা পরে আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে জয়েন করছি। আচ্ছা তো আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো ইজ এ ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি, প্রায় 100+ ইয়ার্স, এবং হুম ইট ইজ ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি ইন এটা দ্য ওয়ার্ল্ড। এখন অনেক অনেক তো টপের মধ্যে আছে আর কি, এবং বেশ সুনাম আমরা শুনি। জি। প্যারালালি ইন অল দিস আমি রিসেন্টলি আপনার একটা অর্গানাইজেশন শুরু করছি। এটার নাম হচ্ছে এনসরিক। হ্যাঁ, আপনি আপনি বলছিলেন। জি। এই অর্গানাইজেশনটা সম্বন্ধে একটু বলেন। অর্গানাইজেশনটা হচ্ছে এই আমার এই লং ট্র্যাক রেকর্ড, লং এক্সপেরিয়েন্স, লং এডুকেশনের মধ্যে আমি যে জিনিসটা শিখছি, পিপল মে নট এগ্রি উইথ মি। লাস্ট উইকে ইউটিপি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, সরি পেট্রোনাস, এবং ইউএসটিসি বাংলাদেশের চিটাগংয়ে, ইউনিভার্সিটি টেকনোলজি চিটাগং, এই দুই ইউনিভার্সিটি মিলে তারা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করছে। আচ্ছা গত আমাকে ইনভাইট করা হয়েছিল কিনোট স্পিকার হিসেবে ওই কনফারেন্সে। তো আমি কারেন্ট এডুকেশন সিস্টেমের উপর তাদের কিনোট স্পিচটা দিছিলাম। আচ্ছা The audiences were very interactive এবং they asked me lots of question. তো এনসিকটা কেন আমি তৈরি করছি, কেন এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করার চেষ্টা করতেছি, একটাই মাত্র উদ্দেশ্য, people may not be agreeing with me, but what I believe, what I understood, আমি যখন ছোট বয়সে গ্রামে যখন লেখাপড়া করছি, আমার দাদার তত্ত্বাবধানে, আমার বাবার তত্ত্বাবধানে, আমার পারিপার্শ্বিক পরিবেশের তত্ত্বাবধানে, জি সুন্দর পরিবেশের মাধ্যমে বড় হয়েছি। বর্তমান যুগ এবং ভবিষ্যৎ আমরা যেটা দেখতেছি, আমাদের নিউ জেনারেশন, হুম ওই অপরচুনিটি, ওই ক্লিন এনভায়রনমেন্ট, হুম it will remain a dream. হুম In terms of environment sustainability, in terms of challenges every day we are facing, in terms of internet, uh, all these challenges, হুম আমাদের এখন বাচ্চাদের জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইন্টারনেটে, যেটাকে আমি বিশ্বাস করি, আমি ডিফাইন করছি ট্রু নলেজ অ্যান্ড ফলস নলেজ। হুম আপনার হার্মফুল নলেজ অ্যান্ড গুড নলেজ। হুম আপনি, আই এম শিওর ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ what is the definition of good knowledge, what is the definition of হুম bad knowledge. অ্যাকর্ডিং টু মি, যেটা আমি দেখছি, একটা ছেলে, একটা বাচ্চা তখনই বড় হবে, তখনই গুড ওয়েতে বড় হবে যখন সে প্রপার ট্রু এডুকেশনটা পাবে। এডুকেশন স্টার্টস ফ্রম হোম। এখন একজন মা এবং একজন বাবা যদি 24 ঘন্টার মধ্যে যদি 10 ঘন্টায় যদি ঝগড়াঝাটি করে বাচ্চার সামনে, 10 ঘন্টায় যদি টিভি দেখে, টিভি দেখা ভালো না খারাপ, হুম আই এম নট গোয়িং ইনটু দ্যাট আর্গুমেন্ট, মাই হুম অ্যাপোলজি। হুম হোয়াট আই এম সেইং, একটা বাবা, একজন মা
যদি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি টিভির সিরিয়াল দেখে, হুইচ ইজ দি নরমাল কেস নাও, একজন বাবা একজন মা যদি টিভির না দেখে ইন্টারনেটে যদি আহ, বিভিন্ন এক্সপ্লয়টিং ইনফরমেশন গুলা দেখে, হুম তাহলে what will happen in the mind of a child? Definitely it will not bring good thing for the child. হুম এই এনভায়রনমেন্টের কথা বলতেছি। এই মানে আসলে এই সুজ্ঞান এবং কুজ্ঞান যেটা সেই সেটার মধ্যে একটা ডিস্টিংগুইশন। আমি যদি আমি শব্দগুলা ব্যবহার করতে চাচ্ছি না, তারপরও ফর দি অডিয়েন্সেস আমাকে মাফ করে দিবেন। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সত্য কথা বলতে কোনো লজ্জা নাই। আমি তোমাদেরকে সত্য কথা বলতেছি যাতে তোমরা বুঝো। হুম আমি সুজ্ঞান এবং কুজ্ঞানের কথা যদি বলি, বর্তমান যুগে আপনার এই যে বিভিন্ন ধরনের আপনার পর্নোগ্রাফির কথা বলেন, হুম হ্যাঁ? দিস ইজ ওয়ান অ্যাড। তারপর ধরেন বিভিন্ন ধরনের আপনার সত্য জিনিসটাকে টুইস্ট করে বিভিন্ন হুম ধরনের এক্সপ্লয়টিং ইনফরমেশন, হুম আজকে মিলিয়নস অফ এক্সপ্লয়টিং ইনফরমেশন হুম আপনার ইন্টারনেটে আছে। হুম মিলিয়নস অফ গুড ইনফরমেশনও আছে। সেখানে এখন আপনার এই প্রতিষ্ঠান বা আপনার এই উদ্যোগটা কিভাবে মানে কাজ করবে? আমি সেটা চ্যালেঞ্জটা আমরা বুঝতে পারছি। কিন্তু কিভাবে কাজ করবে? এই সলিউশনটা কিভাবে ভাবছেন? এইটা আমরা যে কারণে করতেছি টু ডিফারেনশিয়েট দিস এডুকেশন। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের ট্রু এডুকেশনটা দেওয়া দরকার। সেই ট্রু এডুকেশন দিতে হলে ওয়ার্ল্ডের মধ্যে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং এরকম এভিনিউ পাওয়া। আপনারা আমরা আর্গু করতে পারি বর্তমান ইউনিভার্সিটি গুলা কি করতেছে। আপনি দেখেন বর্তমান ইউনিভার্সিটি গুলা, আমি বলবো যে দোজ আর ট্রেনিং ইনস্টিটিউশন, নট রিয়েলি দি নলেজ ডিসিমিনেশন ইজ দেয়ার। আপনার নলেজ ডিসিমিনেশন হবে তখনই যখন কোয়েশ্চেন করা হয়। কোয়েশ্চেন, আস্কিং কোয়েশ্চেন ইজ দি ওয়ে টু ডিসিমিনেট নলেজ, টু আর্ন নলেজ। হুম, আপনি আমাকে কোয়েশ্চেন করতেছেন, কোয়েশ্চেনের ভিত্তিতে কিন্তু আমি আনসার দিচ্ছি। দ্যাট ইজ দি ওয়ে অফ ফাউন্ডেশন অফ হুম, এডুকেশন সিস্টেম। হুম, যে জিনিসটা বছরের পর বছর 1000 ইয়ার্স ধরে হয়ে আসছে, আনফরচুনেটলি আপনার গত 200-300 বছর ধরে এই সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা ব্রেকডাউন করছে। হুম, আমরা যেমন ধরেন, যদি আমরা লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বলি, যত হুম, হাদিস আসছে, হুম, এই হাদিসগুলো কিন্তু এমনি এমনি আসে নাই। অল হাদিস আর বেসড অন কোয়েশ্চেনস। হুম। ওনার কম্পেনিয়নরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোয়েশ্চেন করছে, বিভিন্ন প্রশ্ন, হ্যাঁ। কোয়েশ্চেনের ভিত্তিতে কিন্তু উনি আনসার দিছে। জি, ওই আনসার গুলাই কিন্তু হাদিস। জি। কোরআন শরীফটা কেমনে রিভিল্ড হয়েছে? হুম, কোরআন শরীফটা রিভিল্ড হয়েছে আপনার সেম ওয়ে। হুম। একটা সমস্যা দেখা দিছে। তো এখনকার এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে কি এই প্রশ্ন করার পরিবেশটা পাচ্ছি না বা সেটা নো, হচ্ছে না? নো। আমরা আপনার এমন একটা এডুকেশন সিস্টেম ইনোভেটিভ ওয়েতে তৈরি করতে চাই, যেটা আমরা অলরেডি এস্টাবলিশ করছি। আমরা অনেক বই পাবলিশ করছি। আমার নিজেরই অনেক পাবলিকেশন আছে ইন এডুকেশন অ্যাপার্ট ফ্রম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। আপনি হয়তোবা জানেন, আলহামদুলিল্লাহ উইথ দি ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই পর্যন্ত 10টা বই আমি লিখছি আলহামদুলিল্লাহ। উইথ ওয়াইলি, এলসিভিয়ার। তারপর আপনার প্রায় 200 প্লাস রিসার্চ আর্টিকেল আমার হয়েছে। আমার 11 ইউএস প্যাটেন্ট, যেগুলা আপনার কিছু প্যাটেন্ট কমার্শিয়ালাইজেশনের দিকে যাচ্ছে। Despite all this contribution in petroleum engineering and in knowledge, এর পাশাপাশি এই শিক্ষা ক্ষেত্রেও আপনি কিছু এখানে রোল পালন করছেন। রোল পালন করার চেষ্টা করছি, কারণ আমি হুম, দেখতেছি যে বর্তমান এডুকেশন সিস্টেমে আপনার রিয়েল নলেজ হচ্ছে না। হুম, কি হচ্ছে? আমি একটা জিনিস জানি, আমি ওই জিনিসটা ডিসিমিনেট করতেছি, ওই জিনিসটা হুম, ট্রান্সফার করতেছি। হুম, আমার কিভাবে কুকিং করতে হয়,
আমি এই নলেজটা আমি জানি। আমি কুকিংটা কেমনে করতে হয় এটা আমি শিক্ষা দিচ্ছি। হুম। To be honest, to me, it is not the knowledge, it is a training. হুম। কারণ আমি কিন্তু ট্রেনার। আপনার অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী আপনি কোনটাকে নলেজ বলছেন? যে মনে করা যাক Knowledge, হুম, knowledge is this which will educate people in a true, sustainable way. Number one, knowledge will be enriching. This is the knowledge which will come through question. Knowledge is this which will come through thinking, through research. এবং যেই নলেজ আমি আপনি জানি, দিস ইজ পার্ট অফ দি ট্রেনিং, দিস ইজ এডুকেশন। যেই নলেজটা আমার জানা নাই, সেই নলেজটা জানার যে ক্ষেত্র এবং সেই ক্ষেত্রতে কাজ করে যেটা জানা যাবে, দ্যাট ইজ দি নলেজ এক্সপানশন, দ্যাট ইজ দি নলেজ ডিসিমিনেশন। রেস্ট অফ দি থিং আর জাস্ট এডুকেটিং পিপল এবং ট্রেনিং। যেমন আমি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ আমি নতুন যে জিনিসগুলো আবিষ্কার করছি, হুম, আমার মতো মিলিয়নস অফ সায়েন্টিস্ট দুনিয়াতে আছে যারা হুম, ট্রু রিসার্চের মাধ্যমে আপনার নলেজ এনরিচ করতেছে। দ্যাট ইজ দি নলেজ। ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি বলি, হুম, একজন লোক একটা রিসার্চ করতেছে, হুম। যে রিসার্চের কারণে at the end of the day, it is not long lasting, short term benefit. ফর এক্সাম্পল, এই যে কোভিড নিয়ে আমরা আজকে 1 বছর 1.5 বছর ধরে স্ট্রাগল করতেছি। জি, কোভিডের টিকা অলরেডি গত 2 সপ্তাহ আগে আপনিও জানেন ব্রিটেন টিকা দেওয়া শুরু করছে। জি। কানাডা গত সপ্তাহ থেকে দেওয়া শুরু করছে। এখন দে অলরেডি স্টপড ইট অ্যাগেইন। কেন? আচ্ছা। কারণটা হচ্ছে every knowledge, every research has good thing and bad thing. হুম, ট্রু নলেজ হচ্ছে ওইটা যেই নলেজের মধ্যে কোনো ব্যাড ইম্প্যাক্ট থাকবে না। আচ্ছা। দ্যাট ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট নলেজ। হুম, বর্তমান যুগে যেগুলো আছে, অল দি নলেজ। ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি আরো প্রিসাইসলি বলি, হুম, আমরা আপনার ধান তৈরি করতেছি বাংলাদেশে, হুম, হাইব্রিড ধান, সার ব্যবহার করতেছি। জি, হাউ ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট আওয়ার লাইফ। আগেকার দিনের লোকজনের তো আপনার ছিল না, ডায়াবেটিস ছিল না। হুম, এখন কেন ডায়াবেটিস হচ্ছে? আগেকার দিনের লোকজনের তো ওবেসিটি ছিল না। এখন কেন ওবেসিটি হচ্ছে? তাহলে আমরা ইন ওয়ান সেন্স আমরা পভার্টি রিমেডি করছি, হুম, ফুড রিজার্ভেশন এনশিওর করছি। না খেয়ে কেউ মারা যাবে না, হুইচ ইজ গুড সাইড অফ দি সায়েন্স। হুম। অন দি আদার হ্যান্ড আমরা হিউম্যান লাইফকে থ্রেটের মধ্যে ফেলে দিছি। তাহলে এটাকে কি আপনি নেগেটিভ জ্ঞান হিসাবে বলছেন? যে যেগুলো আমরা হার্ম করছি বা ক্ষতি করছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি এবার আপনাকে তাহলে একটা আমি বুঝতে পেরেছি। আপনি যে সুশিক্ষা এবং কুশিক্ষার মধ্যে যে ডেফিনিশনটা করছেন, সেটা এক্সাক্টলি। সহজভাবে যদি বলি সেটা হচ্ছে যে শিক্ষাগুলো আমাদের জন্য পজিটিভলি কাজ করবে, পজিটিভলি ভূমিকা রাখবে আমাদের জীবনে সেটাকে আপনি সুশিক্ষা বলছেন। আর কুশিক্ষা হচ্ছে যে জ্ঞানগুলো বা নলেজ গুলো আমাদেরকে নেগেটিভ দিকে বা পিছনের দিকে পিছিয়ে নিয়ে যাবে সেগুলোকে আপনি মনে হয় কুশিক্ষা বলছেন। এখন একজন লোককে কেমনে খুন করতে হয়, হুম। দিস ইজ ওয়ান কাইন্ড অফ নলেজ। হ্যাঁ, অবশ্যই একদিক দিয়ে ওইটাও আ একজন লোককে কিভাবে ভালোবাসতে হয়, দিস ইজ অলসো এ নলেজ। হুম, নাও, as a professor, which knowledge I should deliver now? হুম। সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা দিব। আমি একজন সায়েন্টিস্ট, আমি হুম, করোনা ভাইরাস আবিষ্কার করে হুম, এন্টায়ার হিউম্যানকে সেভ করতে চাই। I আপ have to take decision যে this vaccine হুম, I am going to innovate, সেটা আমাদের মানব জাতির জন্য পজিটিভ নিয়ে আসবে। এটা কি পজিটিভ ইম্প্যাক্ট আনতেছে, হুম, নাকি আমি খালি শর্ট টার্ম টিকা দিয়ে মানুষটাকে বাঁচাইয়া তুলে
লং টার্মের জন্য ডিফিকাল্ট সিচুয়েশনের এরিনা ওপেন আপ করতেছি এবং আমি ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি। এটাও হোল একটা চিন্তার বিষয়। হোল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাই দি ওয়ে ইজ এ ট্রিলিয়ন ডলার বিজনেস। হুম, এগ্রি করি। এডুকেশন সিস্টেম ফর এক্সাম্পল, হুম, বর্তমান যুগে প্রাইভেটাইজেশনের যুগে এডুকেশনটা কর্পোরেশন হয়ে গেছে। হুম। শিক্ষা এখন বাণিজ্য হয়ে গেছে যেটা আমরা বলি। যেটা কর্পোরেশন, বাণিজ্য। হুম, Should it be really like this? Or শিক্ষা তো this is a part of life. পার্ট অফ লাইফ। এটা হচ্ছে মানুষের জীবনে কয়েকটা হুম, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টের মধ্যে একটা ফান্ডামেন্টাল রিকোয়ার, and this is the primary requirement. হুম, একটা মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমরা হুম, যে পাঁচটা কথা বলি, অন্ন, হুম, বস্ত্র, হুম। বাসস্থান, শিক্ষা, আপনার এই যে পাঁচটি আহ, মৌলিক অধিকার যেটা আমরা বলি। আমি তাহলে শিক্ষাটাকে দিয়ে কি টাকা কামাই করব? হুম, দিস ইজ ওয়ান ওয়ে অফ নলেজ। আরেকটা হচ্ছে যেটা সমস্ত ডিভাইন পিপলরা করছে দুনিয়াতে সৃষ্টির শুরু থেকে। গাছতলায় আপনার সক্রেটিস, প্লেটো, আমরা জানি এইসব হিস্ট্রি। হুম, গাছতলায় এরা বসে মানুষকে শিক্ষা দিছে। কম্পোসিয়াস, হুম, চাইনার ফিলোসোফার, হুম, গাছতলায় বসে, সে তো টাকা নেয় নাই শিক্ষা দেওয়ার জন্য মানুষকে। হুম। দেখেন কোরআনের ফার্স্ট রিভিল্ড আয়াতটাই হচ্ছে কি, জানো, পড়ো তোমার প্রভুর নামে। যে কলমের দ্বারা শিক্ষা দিছে। হুম, ওখানে তো বলে নাই পয়সার দ্বারা শিক্ষা দিছে। হুম, ঠিক বলেছেন। নাও আমাদের ইভেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি, নর্থ আমেরিকা বলেন, হোল ওয়ার্ল্ডে একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের টিউশন ফি দিতে হয় 30-40 হাজার ডলার পার ইয়ার। হুম। যদিও এটা ডিপেন্ড করে ডিসিপ্লিনের উপর, ইউনিভার্সিটির উপর। কেন? তারপরে এটা একটা তো হিউজ। ইটস এ হিউজ অ্যামাউন্ট। কেন? হুম। না, ঠিক শিক্ষা বলেছেন। তো আমার মৌলিক অধিকার। আমাকে যেহেতু জন্মগ্রহণ ওকে, করতে হচ্ছে। এনামুল, আজকে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমরা জি, একটু শর্ট করি আরকি। তো ধন্যবাদ আজকে আমাদেরকে মানে অনেক বিস্তারিতভাবে আপনি বললেন। আমরা আপনার জীবন থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং আপনার এই যে এখন দীর্ঘ শিক্ষাগত জীবনে শুধুমাত্র আপনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এই না, এবং সেই সাথে আপনি শিক্ষা এবং শিক্ষাটাকে এই যে ফিলোসফিক্যাল ভাবে চিন্তা করছেন, এটা খুবই ইন্সপিরেশন আরকি। তো আমরা আমাদের জন্য খুবই থাকবে আরকি, এবং আমাদের যারা পাঠকরা রয়েছেন তারা এখানে পরিশেষে, একদম শেষে আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ চাচ্ছিলাম আমাদের যুব সমাজের জন্য। আ এই আপনার জীবন থেকে কিছু নির্যাস। আপনি অনেক বললেন যদিও, তারপরেও শেষে একটা জি। কমেন্ট চাচ্ছি। জাস্ট এক সেকেন্ড প্লিজ। আমি আপনাকে আমাদের মশিউর। ওয়েবসাইট আমি আপনাকে আমাদের ওয়েবসাইটটা পাঠাচ্ছি বাই দি জি, ওয়ে। জি। আপনি একটু দেখেন এবং আমি আপনাকে বলব যে ইউ প্লিজ জয়েন আস। হুম, আপনার সাথে কালকে আমি ফ্রি আছি। কালকে না, আচ্ছা, সোমবারের পরে আমি ফ্রি আছি। আচ্ছা। আমরা এটা নিয়ে অবশ্যই আলোচনা এটা আমার মনে হয় যে খুবই একটা ভালো একটা উদ্যোগ, এবং আমরা সেপারেট ভাবে এটা নিয়ে একটু আলোচনা করতে পারি একটু। এবং বিজ্ঞানী.org এও আমরা চাচ্ছি যে আসলে আমরা সুশিক্ষা যেটা সেটাকে আমরা পৌঁছে দিতে চাই। সেটাও আমাদের একটা লক্ষ্য। সুতরাং থ্যাংক সেইভাবে আমরা একসাথে কিছু যে জায়গাগুলোতে আমাদের কমন ইন্টারেস্ট আছে আমরা সেখানে অবশ্যই কাজ করতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন কনক্লুশন, আমি আমার লাইফের রিয়ালাইজেশন থেকে আমি যে জিনিসটা অ্যাডভাইস করব আমাদের ইয়াং জেনারেশনের জন্য, আমাদের ছেলে-মেয়েদের জন্য, আমাদের বাংলাদেশের ছোট মনিদের জন্য, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে খুব ফিল করি। I feel if I can go back in my primary school. নাম্বার 1, জীবনের শুরু থেকে একটা লক্ষ্য স্থির করা উচিত। লক্ষ্যটাকে এমনভাবে স্থির করা উচিত যেটা বাস্তবতার নিরিখে মন থেকে যেটা বলে সেটা। এটা অ্যাচিভেবল না, অ্যাচিভেবল না
সেটার কোয়েশ্চেনটা না করে জীবনের প্রথম আমি বলবো বুঝতে শিখার পরে জীবনের একটা লক্ষ্য ঠিক করা উচিত। ২ নাম্বার হচ্ছে এই লক্ষ্যকে কেন্দ্র করে নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করা উচিত। তাহলে একদিন না একদিন সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিবে। কারণ লক্ষ্যহীন মানুষ অসীম সাগরে নিজের কোথায় যাব সেইটা না জানা মতো। লক্ষ্য হুম, থাকলে আমি জানি আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছি। আপনার সবচেয়ে নর্থ আমেরিকার ক্লোজেস্ট জায়গা হচ্ছে সেন্ট জনস, ইউরোপের সাথে। আমি জানি আটলান্টিক পাড়ি দিচ্ছি সেন্ট জোনসে যাওয়ার জন্য। ওয়ান ডে আই উইল রিচ দেয়ার। আমি যদি না জানি আমি আটলান্টিক পাড়ি দিচ্ছি কোন জায়গায় যাব, হুম, তাহলে আমি বারমুডা ট্রায়াঙ্গলেও পড়ে যেতে পারি। হুম। মানে একটা জীবনে একটা লক্ষ্য নির্দিষ্ট করা উচিত এবং সেই লক্ষ্যটাকে ফুলফিল করার জন্য নিজেকেও তৈরি করা উচিত। তৈরি করা উচিত। হুম, সেটা হতে হবে পিএইচডি করা, হতে হবে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী, সবচেয়ে ধনী, নট নেসেসারিলি। হুম। নিজের মতন করে নিজের জন্য উপযোগী একটি লক্ষ্য। ৩ নাম্বার হচ্ছে এই লক্ষ্য ফুলফিল করার জন্য জীবনে যেসব চ্যালেঞ্জ আসবে, যেসব বাধা আসবে, এগুলা ধৈর্যের সহিত মোকাবিলা করা। হুম, এই এই চ্যালেঞ্জ প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে আসছে, যারা সাকসেসফুল হয়েছে তাদের জীবনে। সুতরাং আমার ছোট ভাইরা, ছেলে-মেয়েরা এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি অত্যন্ত ধনীর দুলারি, আমার এগুলা ফেস করতে হবে না। নো। আপনি ভালো কিছু করতে চাইলে আপনার চ্যালেঞ্জ আসবে। কারণ ভালোর সাথে খারাপ ওতপ্রোতভাবে জড়িত। হুম, রাতের পরে যেরকম দিন আসে, দিনের পরে আবার রাত আসে। দ্যাট ইজ দি ন্যাচারাল বিহেভিয়ার। আমরা যেহেতু নেচারের প্রোডাক্ট, আমরা এটা মনে করার কোনো কারণ নাই। আমার ফাদার বিলিয়ন ডলারের মালিক, সুতরাং আমার জীবনে কোনো চ্যালেঞ্জ আসবে না। আমি আমার বাবার মতো বিলিয়ন ডলারের মালিক হয়ে যাব। হুম, তো ইটস কমপ্লিটলি রং আইডিয়া। হুম। আমাদের সবসময় তৈয়ার থাকতে হবে তাহলে আপনার এই চ্যালেঞ্জ। যে ৩ টি যে উপদেশ দিলেন খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আরকি। আমি খুবই আ মানে অ্যাপ্রিশিয়েট করছি আপনার এই উপদেশগুলো। আসলেই খুবই মূল্যবান এবং যেটা আপনার সাথে গল্প করে আমি খুব বুঝতে পারলাম যে এটা আপনার আ জীবনেও এটা আপনি নিজে অ্যাচিভ করেছেন। আলহামদুলিল্লাহ। অ্যা আরেকটা হচ্ছে ৪ নাম্বার হচ্ছে আপনার হুম, আত্মবিশ্বাস। নিজের প্রতি আত্মবিশ্বাস। আত্ম আত্মবিশ্বাস রাখা। আমরা আমরা ভুল করি। আত্মবিশ্বাস বেশি থাকার কারণে ভুল করি। হুম, কিন্তু সেই ভুল থেকে আমাকে সাথে শিক্ষা নিতে হবে। হুম, ৫ নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা। ভালোবাসার কোনো বিকল্প নাই। আপনি যদি নিজে বড় হতে চান, ছোট হন আগে। বড় যদি হতে চান, ছোট হন আগে। মানুষকে নিজে ছোট হয়ে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। হুম, শুধু মানুষ না, আল্লাহর সৃষ্টি জগতে যত জীবজন্তু থেকে শুরু করে all creation in this universe, as a human, as a person, I must love them. হুম, আমি যদি কাউকে ভালো না বাসি, আমাকে কেউ দুনিয়াতে ভালোবাসবে না। হুম, দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ। ৫ নাম্বার হচ্ছে ভালোবাসা। হুম। ধন্যবাদ। Despite, হুম, despite আমাকে শত্রুকেও ভালোবাসতে হবে। এইজন্য যে কথাটা বললাম, হুম, বড় যদি হতে চাও, ছোট হও আগে। এই ভালোবাসার মাধ্যমে আপনাকে ছোট হতে হবে। হুম, আপনি যদি উগ্রভাবে কাউকে বলেন, হ্যাঁ?
যে আমি তোমার চেয়ে বড়, যাও এই কাজটা করো। সেটা না বলে, বাবা এই কাজটা করেন। হুম, সেম একদমই। অর্ডার। একটাতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতেছে, আরেকটাতে আমি বড়, এই কথাটা প্রকাশ পাচ্ছে। হুম, ৭ নাম্বার হচ্ছে, ইট মে নট বি ট্রু ফর আদার পিপল, বাট আমি বলব আল্লাহর উপর অসীম বিশ্বাস, আনকন্ডিশনাল বিলিফ অন ক্রিয়েটর। জি। এই ৬ টা জিনিস যার মধ্যে থাকবে, যে লালন করবে, আমি মনে করি তার নিজস্ব ক্ষেত্রে, নিজস্ব জীবনে সে সূর্যের মতো জ্বলতে থাকবে। উম ধন্যবাদ। মানে খুবই, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বেশ নির্যাস আ যেটা আমরা বলি আরকি জীবন থেকে নেয়া। আশা করি আমাদের পাঠকরা আ তারা আপনার এই উপদেশটা শুনে তারা তাদের জীবনে এটাকে কাজে লাগাবে এবং আপনার মতন আ ধৈর্য সহকারে তারা নিজ, নিজ লক্ষ্যে আ পৌঁছে যাওয়ার জন্য কাজ করবে আরকি। তো ধন্যবাদ হ্যাঁ, ডক্টর এনামুল হোসেন। আজকে আমরা অনেক সময় নিলাম আপনার। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Dr. Moshiur Rahman, I am very much proud of you being a Bangladeshi fellow brother, for your wonderful initiative, for your association with the bigyani.org, যেটা আপনি অনেক বছর ধরে করতেছেন। Uh, this is one kind of dissemination of true knowledge, এবং বাংলাদেশি না জানা অনেক বিজ্ঞানী, না জানা অনেক আপনার সাকসেসফুল মানুষ দুনিয়াতে যারা আছে, তাদেরকে আপনি এক প্ল্যাটফর্মে নিয়ে আইসা আমাদের ভবিষ্যৎ মাতৃভূমি, হুম, যে ছেলে-মেয়েরা আছে, আমাদের মাতৃভূমির ভবিষ্যৎ যারা করবে, যারা এই মাতৃভূমিকে রক্ষা করবে, তাদের জন্য যে এইভাবে আপনি বিভিন্ন সাকসেসফুল বাংলাদেশী বিজ্ঞানীদেরকে এক প্ল্যাটফর্মে আইনা তাদেরকে মেসেজ দিচ্ছেন, তাদেরকে উপদেশ বাণী শোনাচ্ছেন তাদের মতো করে। আমি মনে করি এই মহতি কাজটা, এই মহৎ উদ্দেশ্যটা আপনার 100% সফল, এবং সফল আরো হবে ভবিষ্যতে। শেষ পর্যন্ত আমি শুধু এই কথাটা বলেই শেষ করব। আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে। আমার মতো লক্ষ, লক্ষ মানুষ, বাংলাদেশের কোটি, কোটি মানুষ দুনিয়াতে আছে, যারা নি নীরবে, নিস্তব্ধে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শত চেষ্টার মধ্যেও, শত struggle এর মধ্যেও মানুষের উপকার করতেছে। তাদেরকে যে আপনি এক জায়গায় নিয়ে আইসা ভবিষ্যৎ আমাদের বংশধরদেরকে আলো দেখানোর জন্য ব্যবস্থা করতেছেন, এইটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত জারি রাখে। এই দোয়াটা আমি করি আপনার মহৎ উদ্দেশ্যের জন্য। আল্লাহ তো আপনাকে দুনিয়া এবং আখেরাতে এটার প্রতিফল দিবে আশা করি। কারণ প্রত্যেকটা গুড ডিডের যেরকম আপনার রিওয়ার্ড আছে, প্রত্যেকটা ব্যাড ডিডের জন্য আবার পানিশমেন্টও আছে। জি, সুতরাং আপনার এই মহৎ উদ্দেশ্য ডেফিনিটলি, ডেফিনিটলি হোয়াট আই বিলিভ ইজ রিওয়ার্ডিং, এবং এই ভালো কাজের রিওয়ার্ড আপনি আল্লাহর কাছ থেকে ভালোভাবে পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এনামুল। আমি তাহলে রেকর্ড বন্ধ করছি। জি, থ্যাংক ইউ।